নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের নির্বাচনী প্রচার সভা সাড়ম্বরে অনুষ্ঠিত হল গোপাল বসু মার্কেট প্রাঙ্গণে। নৈহাটি ঠাকুরপাড়া রোডে সর্বশেষ নৈহাটি বিধানসভার বিজয়ী প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় সভা মঞ্চে প্রচার সভাতে কি বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘোষণা হওয়ার সাথে সাথেই পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী কিছু মানুষ রাতারাতি পশ্চিমবঙ্গ থেকে পলায়ন করেছে। সেই পলায়ন আমরা সবাই দেখেছি। দুর্ভাগ্যবশত তারাও বাংলা ভাষায় কথা বলেন। তাই সেই বাংলা ভাষার আবেগকে কাজে লাগিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বসবাসকারী হিন্দিভাষী এবং বাংলাভাষীর মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে বিজেপিকে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী প্রমাণ করবার চেষ্টা করে নিজেকে বাঙালি হিতাকাঙ্ক্ষী প্রমাণ করবার চেষ্টা করেছেন। আজকের এই সভামঞ্চ থেকে আমি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের দুর্নীতি দ্বারা যে 26,000 শিক্ষকের চাকরি গেল, যারা আজকের কলকাতার মঞ্চে বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে, যাদের বুকে আপনার 8 পাস করা সিভিক ভলেন্টিয়ারটা লাথি মেরেছিল, সেই লাথি খাওয়া শিক্ষকরা কি বাঙালি নয়? আজকের এই সভামঞ্চ থেকে আমি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করতে চাই, যে সকল ডিএ আন্দোলনকারীরা আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় ধর্ণা দিচ্ছে, সেই ডিএ আন্দোলনকারীরা কি বাঙালি নয়? আজকের এই সভামঞ্চ থেকে আমি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করতে চাই, যে অভয়াকে ধর্ষণ করে খুন করা হলো, যার ধর্ষককে বাঁচানোর জন্য আপনার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লেন, সেই অভয়ার মা কি বাঙালি নয়? আমি আজকের এই সভামঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, 2021 সালে আপনারা যে নৈহাটিতে তাণ্ডব করেছিলেন, যে তাণ্ডবে শিকার সন্তু মণ্ডলকে প্রাণ দিতে হয়েছিল, এতদ অঞ্চলে যে বিজেপি কর্মীদেরকে ঘর ছাড়া করেছিলেন, যাদের বাড়িঘর আপনারা ভেঙে দিয়েছিলেন, যার দোকান আপনারা তুলে দিয়েছিলেন, সেই বাঙালি পরিবাররা কি বাঙালি নয়? এই সভামঞ্চ থেকে আমি আপনাকে প্রশ্ন করতে চাই। প্রশ্ন রইল মমতা ব্যানার্জির কাছে, আপনারা এখন কি প্রচার করছেন? রবীন্দ্র বলেছেন তারা প্রচার করছে বঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে নাকি মাছ খেতে দেবে না। রবীন্দ্র বিস্তারিত ভালোভাবে বলেছে। আমি একটা তথ্য এই মঞ্চ থেকে আপনাদের উদ্দেশ্যে দিতে চাই। পার্শ্ববর্তী আমার রাজ্য ত্রিপুরা, যেখানেও বাঙালির বসবাস, যেখানে বিজেপির শাসন প্রতিষ্ঠিত আছে, সেখানকার 99.9% মানুষ মাছ খায়, অর্থাৎ মাছ কেনায় ত্রিপুরা 1 নম্বর স্থান অধিকার করে রেখেছে, আর পশ্চিমবঙ্গ 9 নম্বর স্থান। আর আপনি বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে মাছ খেতে দেবে না। এ বিচারিত পশ্চিমবঙ্গের মানুষ ধরে ফেলেছে, তাই পশ্চিমবঙ্গ থেকে আপনাদের বিদায় সুনিশ্চিত হয়ে গেছে। বন্ধুগণ, আপনারা যেই দলের হয়ে কথা বলি, অর্থাৎ বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, আমার দলের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, তিনি সবকা সাথ সবকা বিকাশকে বাস্তবায়িত করে দেখিয়েছেন। তাই তো পশ্চিমবঙ্গে 29 লক্ষের বেশি মানুষকে পাকা বাড়ির স্বপ্ন পূরণ করতে পেরেছেন নরেন্দ্র মোদী সরকার। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার কাজ করেছেন নরেন্দ্র মোদী সরকার। নরেন্দ্র মোদীর হাত ধরে কেবলমাত্র ভারতবাসীর বিকাশ হয়নি, নরেন্দ্র মোদীর হাত ধরে সনাতনেরও বিকাশ হয়েছে। তাই তো 500 বছরের ইতিহাসকে আমরা মুছে দিয়ে রাম মন্দির তৈরি করতে পেরেছি। তাই সকলকে আরেকবার বলবো, সবাই মিলে বলবেন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নরেন্দ্র মোদীর হাত ধরে কেবলমাত্র সনাতনের বিকাশ হয়েছে তাও নয়, নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতবর্ষের রাজনীতির মেরুকরণ ও পরিবর্তন হয়েছে। একটা সময় ভারতবর্ষে যখন কেবলমাত্র মুসলিম করা হতো, আজ ভারতবর্ষে হিন্দু মুসলিম করা হয়। তাই বিজেপি হিন্দু মুসলিমের রাজনীতি করে। একটা সময় যারা হিন্দুদেরকে গালমন্দ করতেন, একটা সময় যারা হিন্দুদেরকে নর্দমার কীটের সঙ্গে আখ্যা দিতেন, আজকেও তারা হিন্দু করছে, সনাতনী সাজার চেষ্টা করছে। আজকে তারা মন্দিরে গিয়ে তিলক টেনে নিজেদেরকে সনাতনী প্রমাণ করে আমাদেরকে হিন্দু বিরোধী প্রমাণ করবার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে আমি একটা হিন্দি ভাষায় কথা বলতে চাই, কে এক ডাল মে मैना बैठा, के एक डाल में मैना बैठा और एक डाल में तोता, खुद को ब्राह्मण कहता फिरे ফিরোজ খান কা পোতা। আরে ফিরোজ খান কা পোতারাই আজকে মন্দিরে যাচ্ছেন আর লম্বা করে তিলক টেনে নিজেদেরকে সনাতনী প্রমাণ করে আমাদের হিন্দু বিরোধী প্রমাণ করবার চেষ্টা করছেন। তারা বলছেন আমরা হিন্দু বিরোধী, তারা সনাতনী। পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে, রাজনীতি নিয়ে কথা হলে একটা রাজনৈতিক দল যার কথা না বললেই নয়, যাদের রাজনীতি আজকে বিশাল বিলাসিতায়
পরিণত হয়েছে, যাদের না আছে হারার ভয়, না আছে জেতার টেনশন, যারা 34 বছর ধরে পশ্চিমবঙ্গে শাসন করেছিল, যারা সময় সময় তৃণমূলের দুর্নীতি থেকে তৃণমূলকে বাঁচাতে লাল ঝান্ডা হাতে নিয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন রাস্তায় ইনকলাব জিন্দাবাদ স্লোগান দেন, তারাই তো পশ্চিমবঙ্গে 34 বছর শাসনকালে পশ্চিমবঙ্গের একটার পর একটা কলকারখানাকে বন্ধ করে দিয়ে, পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতিকে লাঠি তুলে দিয়ে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে দুবেলা দুমুঠো ভাতের জন্য রাজনীতি করতে বাধ্য করেছিল। তারাই আবার স্লোগান দেন আমরা জাতের নয় ভাতের রাজনীতি করি। তারাই পশ্চিমবঙ্গে জাতের রাজনীতি কায়েম করেছিল। তারাই দেখিয়েছিল কিভাবে দুর্গাপূজার বিসর্জনকে বন্ধ করে একটি সম্প্রদায়কে খুশি করা হয়। তারাই দেখিয়েছিল। তার দলের নেতাই মোহাম্মদ সেলিম বলেছিলেন আমি আগে মুসলিম তারপরে কমিউনিস্ট। আবার তার দলেরই আরেক নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেকে সেকুলার প্রমাণ করবার জন্য গরুর মাংস ভক্ষণ করেছিলেন। তার দলের ছাত্র নেতা স্লোগান দিয়েছিলেন ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ। তখন তিনি নিশ্চুপ ছিলেন, তাকে দলের রত্ন আখ্যা দিয়েছিলেন। তারাই পশ্চিমবঙ্গে জাতের রাজনীতি কায়েম করেছিলেন। আর তার দেখানো পথেই মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তো আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই তো আজকের দিনে কলকাতায় দাঁড়িয়ে নামাজ পড়লে পুলিশ প্রোটেকশন দিয়ে নামাজ পড়ানো হচ্ছে। আর সেই কলকাতার কোনো রাস্তায় যদি কালী পুজো করা হয় তাহলে সেই পুলিশ গিয়ে মেরে সেই কালী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। আর আপনারা ধর্মনিরপেক্ষ, আমরা সাম্প্রদায়িক। হ্যাঁ, বিজেপি হিন্দুর কথা বলে, হ্যাঁ বিজেপি হিন্দু সুরক্ষার কথা পশ্চিমবঙ্গে বলে। আর এই কথা বলবার জন্য আমরা যদি সাম্প্রদায়িক হই, আমরা গর্বিত, আমরা সাম্প্রদায়িক। আর আমরা যখন আমাদের গর্বের কথা বলি, আমরা যখন আমাদের বিজেপি হিসাবে গর্বিত বোধ করি, আমরা যখন গর্বিত ভারতীয় হিসাবে বিভিন্ন সভামঞ্চ থেকে গর্বের সঙ্গে বলি, ঠিক সেই সময় দাঁড়িয়ে বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি দেখুন। অনেক কথা হয়, হকার্স মার্কেট নিয়েও কথা হয়। আমি একটা ছোট্ট কথা হকার্স মার্কেট নিয়ে বলতে চাই। আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনেক দূরদর্শিতা আছেন। মাননীয় মমতা ব্যানার্জির অনেক দূরদর্শিতা আছে বলেই তিনি হকার্স তুলে দিয়েছেন, ভালো কথা, তুলে বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন, ভালো কথা। কিন্তু ঘুগনির দোকানটা 5 তলায় করেছেন। তিনি জানতেন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ঘুগনি হবে, আর সোনার দোকানটাকে নিচে করেছেন। তিনি জানে পশ্চিমবঙ্গের মানুষের সোনা কেনার আর ক্ষমতা থাকবে না, সোনার দোকানটা বন্ধ হয়ে যাবে। তাই সোনার দোকান নিচে হয়েছে, আর ঘুগনি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হবে, তাই ঘুগনির দোকানটা 5 তলায় হয়েছে। এই পরিবর্তনের দরকার, তাই পশ্চিমবঙ্গের থেকে তৃণমূলের পরিবর্তন দরকার। আমি আগের কথায় ফিরে আসি। মমতা ব্যানার্জি কি আমি পশ্চিমবঙ্গের কথা বলছিলাম। পশ্চিমবঙ্গে বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে 6,688টা কলকারখানা কেবলমাত্র তৃণমূলের তোলাবাজের জন্য বন্ধ হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 10,000 বেশি ছোট বড় কলকারখানা তৃণমূলের ছোট বড় নেতাদের তোলাবাজির জন্য বন্ধ হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 34% মহিলা স্কুলে প্রপার টয়লেট নেই। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের 40 লক্ষ বেকার যুবক যুবতী বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে কাজের খোঁজে। আর মমতা ব্যানার্জি বলছেন পশ্চিমবঙ্গকে আমি গুজরাট হতে দেব না। মমতা ব্যানার্জি বলছেন আমি পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না। আমরা ভেবেছিলাম ভালো কথা, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেবেন না, হয়তো আরো ভালো কিছু হবেন। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেয়নি বলেই আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের থেকে গুজরাটে বিদ্যুতের বিল 10 টাকা বেশি। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেয়নি বলে আজকের দিনে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গ থেকে গুজরাটে 10 টাকা কম। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেয়নি বলেই আজকের দিনে দাঁড়িয়ে গুজরাটের বাসিন্দাদের মাথাপিছু আয় পশ্চিমবঙ্গের বাসির থেকে দ্বিগুণ। আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেয়নি বলেই ফিরাদ হাকিমের মতো লোকেরা বলতে সাহস পায় পশ্চিমবঙ্গে যারা হিন্দুত্ব নিয়ে জন্মেছেন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেয়নি বলেই হুমায়ুন কবির বলবার সাহস পায় পশ্চিমবঙ্গের 34% হিন্দু যেখানে বসবাস করে তাদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। মমতা ব্যানার্জি কথা বলবার সুযোগ করে দিয়েছেন, কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ গুজরাট হতে দেয়নি বলে। এখানে অনেক বক্তা আছেন, তারা খুব কড়া ছিল। আর হেডমাস্টার খুব কড়া ছিল বলে আমার দুটো অপশন ছিল, হয় আমাকে স্কুল ছেড়ে দিতে হতো, নয় সূত্রে যেতে হতো। সূত্রে গেছিলাম বলে অল্প অল্প বলতে পারছি। আর এতটা অঞ্চলে যারা বখাটের রাজনীতিবিদ আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে যেতে চাই, ভারতবর্ষের হেডমাস্টার কিন্তু নরেন্দ্র মোদী খুব কড়া। তাই এতটা অঞ্চলের যারা বখাটের রাজনীতিবিদ আছেন তাদের কাছেও দুটো অপশন, হয় রাজনীতি ছেড়ে দিতে হবে, নয় সূত্রে যেতে হবে। আমরা সূত্রে দেওয়ার জন্য আগামী 4
জুলাই ভারতে পশ্চিমবঙ্গে বিজেপির সুশাসন প্রতিষ্ঠিত হবে, 6 তারিখে বিজেপির শাসন এখানে প্রতিষ্ঠিত হবে, তখন তাদের আপনারা শুধরে দেওয়ার দায়িত্ব নেব। তাই সবাইকে আগাম শুধরে যাওয়ার বার্তা জানিয়ে এখানে সবাই যারা উপস্থিত আছেন তাদেরকে আরেকবার আমার পক্ষ থেকে গৌরিক অভিনন্দন এবং শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই মিলে একবার বলবেন ভারত মাতা কি। আপনাদের আওয়াজে দম ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করা যায় তার থেকে কিছুটা কম ছিল। তাই আরেকবার বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় বড় মা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকাল সকাল ভোট দেবেন, বিজেপি থেকে ভোট দেবেন। গুরুত্বপূর্ণ সুবক্তব্য আমাদের সামনে উপস্থাপনা করার জন্য মাননীয় সোমনাথ কর্মকার মহাশয়কে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছিলাম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্যন্ত সুবক্তা আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা মাননীয় শর্মিষ্ঠা দে মহাশয়কে। ধন্যবাদ ভাই সুমঙ্গলকে। সোম খুব ভালো বক্তব্য রেখেছে, সোমকেও ধন্যবাদ। আজকে আমরা যে পথসভায় উপস্থিত হয়েছি সেখানে মঞ্চে রয়েছেন কৃষ্ণেন্দুদা, বিপ্লবদা, মণ্ডল সভাপতি গৌতমদা ছিলেন, শক্তিকেন্দ্র প্রমুখ অপূর্বদা রয়েছেন, ভাই রিমো রয়েছেন এবং সকলকে দেখতে পাচ্ছি। তৎপর অনিন্দিতা রয়েছেন, জিনিয়া রয়েছে। তৎসহ আমার গলার আওয়াজ যত দূর অব্দি যাচ্ছে সকলকে জানাচ্ছি গৌরী অভিনন্দন। আমরা আজকে যে পথসভায় উপস্থিত হয়েছি এটি একটি নির্বাচনী পথসভা। খুব স্বাভাবিকভাবে 29শে এপ্রিল আপনারা প্রত্যেকে ভোট দেবেন এবং আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। সেই ভোটদানের উপলক্ষে আমাদের এই সভা। আমার পূর্ববর্তী বক্তারা বর্তমান নৈহাটির অবস্থা আপনাদের সকলের কাছে তুলে ধরেছেন। আমি আপনাদের কাছে কয়েকটি বিষয় তুলে ধরব। সেটি হচ্ছে যে আপনাদের অনেক সময় মনে হয় যে ভারতীয় জনতা পার্টিকে কেন ভোট দেব, কেন ভোট দেব, সেই জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে যে মা মাটি মানুষের সরকার চলছে, সেই মা মাটি মানুষের সরকারে মা কাঁদছে, মাটি লুণ্ঠিত হয়েছে আর মানুষ হায় হায় করছে। আজকে যে মায়েদের সরকার, এই মায়েদের মা মাটি মানুষের সরকার মায়েদেরকে সবচেয়ে বেশি অপমান করেছে। প্রতিটি মুহূর্তে আজকে পশ্চিমবঙ্গে কোথাও না কোথাও কোনো মা, কোনো মেয়ে ধর্ষিতা হচ্ছে। যতটুকু আসছে খবরের কাগজে ততটুকুই আমরা জানতে পাচ্ছি। তার বাইরে যারা পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত তারা জানেন যে কি পরিমাণে ধর্ষণের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে। সবচেয়ে বড় কথা যে আমরা অভয়ার বিচার এখনো পেলাম না, কামদুনির বিচার পেলাম না, দুর্গাপুরের বিচার পেলাম না। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে যার বিচার পাইনি। আমি যেহেতু নিজে নারী, সুতরাং আমি নারী শক্তির কথা বলবো। কিছুদিন আগে আপনারা জানেন পার্লামেন্টে নারী সংরক্ষণ বিল, মহিলা সংরক্ষণ বিল পেশ হয়েছিল, কিন্তু সেই বিলে সমর্থন কারা করেছে? ভারতীয় জনতা পার্টি পেশ করেছে বিল। সুতরাং স্বাভাবিকভাবেই আমরা সমর্থন জানিয়েছি, কিন্তু সমর্থন করেনি যারা, তার মধ্যে সবচেয়ে বড় নামটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের টিএমসি অর্থাৎ তৃণমূল সরকারের তৃণমূল দল। তাহলে এই দলকে কি আপনারা নারীপন্থী বলতে পারেন? মায়েদের জন্য চিন্তা করা দল বলতে পারেন? না, এই দলটি কিন্তু মায়েদের জন্য চিন্তা করা দল নয়। এটি হচ্ছে একটি নারী বিদ্বেষী দল। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার যখনই আসব
তখন কি প্রথম প্রতিশ্রুতি দিচ্ছি না অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে ৩,০০০ টাকা করে মায়েদের হাত খরচার জন্য এবং মায়েদের যাবতীয় নিজস্ব খরচের জন্য দেওয়া হবে। তার সাথে সাথে কি আছে না একজন মা যখন গর্ভবতী হন তখন তার পুষ্টির অভাব থাকে, তার পুষ্টির অভাব এবং পুরো সম্পূর্ণ গর্ভাবস্থা সম্পূর্ণ বিষয়টাকে কিছু অর্থের প্রয়োজন হয় তখন। তাই ২১,০০০ টাকা তাকে দেওয়ার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। আপনাদের কাছে আমরা সংকল্প পত্রের মাধ্যমে জানিয়েছি যে মায়েদের যে অনিশ্চয়তা, মায়েদের যে সুরক্ষার অভাব তা পূরণ করবার জন্য দুর্গা স্কোয়াড বা দুর্গা বাহিনী স্কোয়াড তৈরি করা হবে। মায়েদের, আপনারাও জানেন আপনাদের বাড়িতে মেয়ে আছে, সন্ধ্যেবেলা যখন পড়তে যায় আপনারা নিজেরা মায়েরা বাবারা কি করেন, বারবার ফোন করে জিজ্ঞেস করেন কিরে কত দূর আছিস, কখন ফিরবি। চিন্তা হয় তো, এই চিন্তার যেন অবসান ঘটে তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার আসলে কি হবে না দুর্গা স্কোয়াড বা সেই সুরক্ষা প্রদান করার ব্যবস্থা করা হবে। সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য থাকবে। পাশাপাশি সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের যাতায়াতের সুবিধা থাকবে। পাশাপাশি থাকবে প্রত্যেকটা ব্লকে একটা করে কর্মরত মহিলাদের থাকার ব্যবস্থা, তাদের জন্য একটি কর্মজীবী মহিলাদের জন্য একটি হোস্টেল তৈরি হবে। মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের কথা আপনারা শুনেছেন এবং এটি খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এই সার্ভাইকাল ক্যান্সারের টিকা ভারতীয় জনতা পার্টির সরকার এলে বিনামূল্যে প্রদান করা হবে এবং প্রত্যেককে দেওয়া হবে। এইরকম একটি সম্পূর্ণ সহায়তাকারী, মহিলাদের জন্য চিন্তাকারী একটি সরকারকে আমরা চাইছি যে ৪ঠা মে যখন রেজাল্ট আউট হবে তখন যেন সকলে আমরা এই সরকারটাকে দেখতে পাই। সেই উপলক্ষেই আজকে এই ভোটের জনসভা, এই পথসভা। এই পথসভা থেকে আমরা সেই বার্তাই দিচ্ছি যে 29শে মে আপনাদের সেই আঙ্গুলটা, 29শে এপ্রিল আপনাদের সেই আঙ্গুলটা সেই বোতামে টাচ করুক যাতে বিদ্যালয়গুলোতে সরস্বতী পুজো হতে পারে, যাতে সেই বোতামটাই আপনারা টিপুন যাতে দুর্গাপূজার ভাসানের জন্য হাইকোর্টে যেতে না হয়। আজকের 22 তারিখ, 22/4/2026, ঠিক 1 বছর পিছিয়ে যান। 2025-এর 22/4/2025-এ পেহেলগাঁওতে যে হামলা হয়েছিল তাতে যে নিরীহ ভারতবাসীরা মারা গেছিল, তাদেরকে সেদিন জিজ্ঞেস করা হয়নি তোমার রাজ্য কি, তোমার ভাষা কি, শুধু একটাই কথা জিজ্ঞাসা করা হয়েছিল, কি সেটা, তুমি হিন্দু না মুসলিম। আজকে সেই দিন ঠিক 1 বছর পিছিয়ে যান। সেইখানে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি হিন্দু না মুসলিম, যদি হিন্দু হয়ে থাকো তাহলে মরো, এবং সেইভাবে আমাদের ভারতবাসীর নিরীহ ভারতবাসীরা যারা ঘুরতে গেছিল তারা একটা জিহাদি আক্রমণের সম্মুখীন হয়েছিল। আপনারা প্রত্যেকে জানেন, আপনাদের বাচ্চারা স্কুলে পড়ে, এখানে মাস্টারমশাই রয়েছেন, তিনিও জানেন, আমি একটা স্কুলে পড়াই, আমিও জানি যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যেমন রয়েছে তেমন মাদ্রাসা শিক্ষা পর্ষদ রয়েছে। মাদ্রাসা শিক্ষা পর্ষদের ক্লাস 6 থেকে একটি বই পড়ানো হয়, সেটির নাম হচ্ছে ধর্ম। না, আমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে ধর্ম নামে কোনো বই পড়ানো হয় না। মাদ্রাসা শিক্ষা পর্ষদটা তাহলে কি, সেটি কি অন্য কোনো ফান্ডে চলে? না না বন্ধু, আপনি যদি একটা নুনের প্যাকেট কেনেন না, তার থেকেও ট্যাক্স হয়, সেই ট্যাক্সের টাকাতেই চলে কিন্তু মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের সেই ধর্ম নামক বইটিতে কি রয়েছে না, কাফের কাদের বলে, জিহাদ কাকে বলে, আপনার আমার বিরুদ্ধে যে বিদ্বেষ উগড়ে দিচ্ছে সেই মাদ্রাসা শিক্ষা পর্ষদের বইতে, সেটা আপনার আমার কষ্টার্জিত পয়সার সেই ট্যাক্স দেওয়া টাকাতেই ছাপা হয় এবং বিনামূল্যে দেওয়া হয় মাদ্রাসায়। এই অবস্থার পরিবর্তন চাই। আপনারা জানেন মাদ্রাসা শিক্ষা পর্ষদে যখন ইতিহাস পড়ানো হয়, সেই ইতিহাস 712 খ্রিস্টাব্দের পর থেকে পড়ানো হয়। কেন বলুন তো 712 পর থেকে কেন? কারণ 712 খ্রিস্টাব্দে কি হয়েছিল, আরব আক্রমণ হয়েছিল।
আরবরা আক্রমণ করেছিল, সেই মরু আক্রমণের পরের ইতিহাসটা পড়ানো হয়। আমাদের যে গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে ভারতবর্ষের, যে স্বর্ণালী ইতিহাস রয়েছে, সেই ইতিহাস পড়ানোর সুযোগ নেই মাদ্রাসা শিক্ষা কমিশনে। তবু আমরা সেই শিক্ষা কমিশনটাকে আমাদের নিজস্ব টাকায় যে কর দিই, সেই কর দিয়ে চালাচ্ছি। এর পরবর্তী ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখুন, ভারতের সর্বত্র ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের একটা অংশ এখনো উন্মুক্ত দ্বার হয়ে রয়েছে। তাই ভারতীয় জনতা পার্টির সরকার যখন গঠিত হবে, আমরা ভারতীয় জনতা পার্টি আপনাদের কাছে সংকল্পবদ্ধ যে পশ্চিমবঙ্গের সীমা সুরক্ষিত থাকবে, জিরো টলারেন্স, সেখানে কোন রকম অনুপ্রবেশ যেন না হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি আপনাদের সকলের কাছে সংকল্পবদ্ধ হচ্ছে। সংকল্প পত্রের মাধ্যমে আমরা আবার জানাচ্ছি, আপনারা জানেন স্বাস্থ্য অবস্থার কি ভয়ঙ্কর অবস্থা রয়েছে, স্বাস্থ্য পরিস্থিতি, নারী নিরাপত্তার তো এই অবস্থা শুনলেনি। স্বাস্থ্য অবস্থার যে ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা দেখেছেন, কল্যাণীতে এইমস হয়েছে। আচ্ছা, যদি নৈহাটি স্টেট জেনারেল হসপিটালে আমরা যদি যাই, সেখানে যে অবস্থা দেখবো, ওখান থেকে ট্রান্সফার করে কোথায় যাব আমরা? কল্যাণীতে 500 বেড বা জওহরলাল নেহরু হসপিটাল, জওহরলাল নেহরু হসপিটালে যাব, আর পাশাপাশি এইমসে যাওয়ার সুযোগ থাকবে। এক ব্যক্তি কোথায় যাবে বলুন তো? খুব স্বাভাবিকভাবে এইমসে যাবে, কারণ এইমসে সুযোগ সুবিধা পরিষেবা সবটাই ভালো। তাহলে একটা চলছে ভারতীয় জনতা পার্টির পরিচালিত কেন্দ্রীয় সরকারের দ্বারা, আর আরেকটা চলছে রাজ্য সরকারের দ্বারা। আপনারা বলুন, কোথাকার পরিষেবা আপনারা ভালো পাচ্ছেন? স্বাভাবিকভাবে যদি ভালো পরিষেবা পান, তাহলে খারাপ পরিষেবাকে কেন এতদিন বয়ে বেড়াবেন? সামনেই দিন আসছে, বদলে ফেলুন, যাতে শিক্ষা, স্বাস্থ্য, সর্বত্র পরিষেবা আমাদের সঠিকভাবে পেতে পারি এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হতে পারে। যদি সরকার প্রতিষ্ঠিত হয়, আমরা সংকল্পবদ্ধ হচ্ছি যে উত্তরবঙ্গে এখানে একটি এইমস প্রতিষ্ঠিত হবে, এখানে একটি আইআইটি প্রতিষ্ঠিত হবে এবং আইআইএম প্রতিষ্ঠিত হবে। শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে এই আগামী সরকার। আমরা জানি 4 তারিখে যখন ইভিএম গুলো খুলবে, তখন ভারতীয় জনতা পার্টির সরকারই প্রতিষ্ঠিত হবে। বাধ্য হয়ে চলে গেছে গুজরাটে, বাধ্য হয়ে চলে গেছে হায়দ্রাবাদে, বাধ্য হয়ে চলে গেছে মধ্যপ্রদেশে, তাদের ফেরত আনতে হবে। তাদের এখানে যেন পশ্চিমবঙ্গেই যেন কর্মসংস্থান হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গেও ছেড়ে যেই যুবকরা গেছে পরিযায়ী হয়ে, কোন রাজ্যগুলোতে গেছে? যে 21টা বিজেপির রাজ্য চলছে, শাসিত রাজ্য চলছে, সেখানেই তো চাকরি করতে গেছে। তাহলে আমরা কেন বিজেপি শাসিত রাজ্যে যে ছেলেরা চাকরি করতে যাচ্ছে, সেইখান থেকে আমাদের রাজ্যকে বিজেপি শাসিত করব না? আমাদের রাজ্যে কেন কর্মসংস্থান আনবো না? সর্বত্র যদি কর্মসংস্থান বাইরেই থাকে, সেখানে বিজেপি শাসিত রয়েছে, আমাদের রাজ্য বিজেপি শাসিত হলে আমাদের এখানেও কর্মসংস্থান আসবে, আমাদের এখানে শিল্প আসবে, আমাদের এখানে ছেলেদের হাতে মেয়েদের হাতে চাকরি আসবে, তারা নিজেরা মাথা উঁচু করে চলতে পারবে, ওই 1,500 টাকা করে নিতে হবে না। তাই জন্য ভারতীয় জনতা পার্টির সরকার আসলে 15,000 টাকা করে অন্তত প্রস্তুতি পরীক্ষার জন্য প্রাপ্য হবে। যে ছেলেরা কলেজে ভর্তি হবে, যে মেয়েটি কলেজে ভর্তি হয় কন্যাশ্রী নিয়ে মাত্র 25,000 টাকা পায়, সেই দিয়ে তার কলেজের ফিস মেটে না। ভারতীয় জনতা পার্টির সরকার এলে 50,000 টাকা করে তাদের এককালীন দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে। আগামীতে একটা সুন্দর স্বর্ণালী পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে আমরা এগোচ্ছি। পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখতে দিতে চাই আমরা বিজেপি সরকার পশ্চিম বাংলাদেশ হতে দিতে চাই না। জন্মের জন্য এই ভোট। আমরা যারা মধ্যবয়সী হয়ে গেছি, আমাদের পরবর্তী প্রজন্ম সামনে রয়েছে, তাদের বাঁচতে দিতে হবে, তাদের কর্মসংস্থান যেমন দিতে হবে, একটা সুস্থ পরিবেশ দিতে হবে, তাদের যেন আর উদ্বাস্তু হতে না হয়, এটাই আমাদের লক্ষ্য। এবং আমরা যেন তাদের উদ্বাস্তু হওয়া থেকে বাঁচাতে পারি, সেই সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন হচ্ছে এই নির্বাচন। 2026-এর নির্বাচন খুব সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে আমরা যেন উদ্বাস্তু না হই সেই নির্বাচন, নারীরা যেন সম্মান পায় সেই নির্বাচন, এই নির্বাচন বেকারদের যেন হাতে কাজ আসে সেই নির্বাচন। সুতরাং যেই ছেলেটি 16 বছরে মাধ্যমিক দিল, 18 বছরে উচ্চ মাধ্যমিক দিল, 21 বছরে সে দিল
বিএ বা স্নাতক হলো, তারপর স্নাতকোত্তর পাশ করলো, সে ভাবলো একটা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যম দিয়ে চাকরি পাবো। আজকে দীর্ঘ 10 বছর কোন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেই। যে 2016-তে লাস্ট রিক্রুট হলো, সেখানেও 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। যে ছেলেটি ভেবেছিল যে বাবার ওষুধ কিনতে আর অসুবিধা হবে না, বোনের বিয়ে দিতে অসুবিধা হবে না, মার সংসারে একটুখানি সহায় হব, তার কিন্তু স্বপ্ন অধরাই রয়ে গেল। এই স্বপ্নকে সঠিকভাবে ধরার জন্য আমাদের চাই ভারতীয় জনতা পার্টির সরকার। আজকে যারা সরকারি কর্মচারী রয়েছেন, একটা দীর্ঘ পথ চলে এসছেন, অথচ এখনো 7th পে কমিশন হয়নি। ভারতীয় জনতা পার্টির সরকার হলে 45 দিনের মধ্যে 7th পে কমিশন লাগু হবে এবং ডিএ আপ টু ডেট হবে। এই অঙ্গীকার করছে ভারতীয় জনতা পার্টির সরকারের আগমন। সুতরাং আপনাদের কাছে আহ্বান, আসুন আমাদের দিন পরিবর্তন করতে, সমাজ পরিবর্তন করতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিই। এবং 29 তারিখ সেই দিন সকাল সকাল ভোট দিন, 4 নম্বর বটম টিপে ভোট দিন, যাতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হতে পারে এবং আপনাদের আমাদের সকলের একটি সুস্থ সফল জীবন যাপন করতে পারি আমরা। তার জন্য আগামী 29 তারিখে সকলকে 4 নম্বর বাটনে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে, এখানে অনেক বক্তা রয়েছেন, তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। অনেক ধন্যবাদ। ভারত মাতার জয় হোক। অত্যন্ত তথ্য সমৃদ্ধশালী এবং যুক্তিগ্রাহ্য বক্তব্য আমাদের সামনে উপস্থাপনা করার জন্য মাননীয় শর্মিষ্ঠাজিকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে যদি একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুবনেত্রী জিনিয়া চক্রবর্তী মহাশয়, ওনাকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আমাদের আছেন ব্যারাকপুর সাংগঠনিক মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা সম্মানীয়া অনিন্দিতা সরকার মহাশয়া, ওনাকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বর্ষিয়ান ভারতীয় জনতা পার্টির নেতা, অত্যন্ত সুবক্তা সম্মানীয় বিপ্লব সরকার মহাশয়কে। সরকার মহাশয়, ওনাকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আগামী 29শে এপ্রিল নৈহাটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন উপলক্ষে এই পথসভা বেশ কিছুক্ষণ ধরে চলছে। আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর বক্তব্য রেখেছেন। আমাদের নির্বাচনী সংকল্প পত্রে যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা উনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। মঞ্চে উপস্থিত রয়েছেন মাস্টারমশাই কৃষ্ণেন্দু চক্রবর্তী, জিনিয়া, অনিন্দিতা এবং আমার সামনে শক্তিকেন্দ্র প্রমুখ থেকে শুরু করে বিভিন্ন কার্যকর্তা এবং আমার সংগ্রামী সাথী এবং অ্যাঙ্কার হিসেবে সুমঙ্গল, প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বক্তব্য দীর্ঘায়িত করব না। 2-3টে বিন্দুর উপরে আমি আলোচনা রাখব যে কেন আমরা এই পরিবর্তন চাইছি, পরিবর্তন চাওয়ার কারণগুলো কি, সেই ব্যাপারে আপনাদের সামনে আমি একটু মতামত ব্যক্ত করব। 15 বছরের শাসনকালে সারা রাজ্যে যে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে, সেটা প্রত্যেকে আমরা একমত। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন তারাও জানেন প্রশাসনকে কিভাবে দলীয় আনুগত্যের ভিত্তিতে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট, দুর্নীতি। এই দুর্নীতি নিয়ে গত কয়েক বছরে প্রচুর আন্দোলন করেছি আমরা এবং তার পরিপ্রেক্ষিতে আমরা মহামান্য হাইকোর্টে বিভিন্ন সময় মামলা করেছি। তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি অনেকেই জেল খেটেছে। কেউ 1 বছর, কেউ 6 মাস, কেউ 2 বছর জেল খেটে তারা ফিরে এসছেন এবং সক্রিয় রাজনীতিতে তারা অংশগ্রহণ করছেন।
এই নির্বাচনে যদি আপনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ওদের তালিকা দেখেন, দেখবেন ওই জেল খাটা আসামিগুলো আবার প্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী এই ব্যক্তিগুলি কি আবার বিধায়ক হিসাবে বিধানসভায় ওরা যাক সেটা চাইছেন, তার ফলে তাদেরকে প্রার্থী করেছেন। যেমন হাবড়া কেন্দ্রে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করা হয়েছে। 14 মাস জেল খাটা একজন আসামি, কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন। এইরকম একজন ব্যক্তিকে আবার প্রার্থী করা হলো কেন? এর দুটো কারণ হতে পারে। যে হাবড়া বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের কোনো স্বচ্ছ ইমেজের লোক নেই, ভদ্রলোক নেই যাকে ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করানো যায়, অথবা জ্যোতিপ্রিয় মল্লিকের মাধ্যমে যে কোটি কোটি টাকা রোজগার হয়েছে তার একটা বড় অংশ কালীঘাট অব্দি পৌঁছেছে। ওনাকে ক্যান্ডিডেট না করলে উনি হাটে হাড়ি ভেঙে দেবে, সেই ভয় থেকে ওনাকে ক্যান্ডিডেট করা হয়েছে, এমনও মনে হতে পারে। আসলে তৃণমূল কংগ্রেসের এই দলটা যেভাবে চলে, এরা কখনো কিন্তু নাকি পরিবর্তনের প্রয়োজন আছে। ভোট কেন্দ্রে যাওয়ার আগে আপনাদের কাছে আমরা আবেদন করবো এটাই, যে আপনারা আবার পরিবর্তন করুন। কারণ এই দুর্নীতিবাজ কাটমানিখোর এই নেতাদের আবার যদি বিধায়ক পদে আপনারা নির্বাচিত করেন, আবার যদি সরকার তৈরি হতে যায়, তাহলে অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হবে না। অনেকে ভাবছেন না 15 বছর তো চালালো, আরও 5টা বছর দিয়ে দেখি যদি নিশ্চিতভাবে ভালোভাবে কিছু কাজ করবে। সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। কারণ ওনারা জানেন যে আমরা এই 15 বছর যে দুর্নীতির মধ্য দিয়ে সরকার চালিয়েছি, মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা কিন্তু ওইভাবেই চলব। সুতরাং এই ভুলটা দ্বিতীয়বার তৃতীয়বার করবেন না। চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকারকে আপনারা নির্বাচিত করবেন না। ভারতীয় জনতা পার্টি নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, আমার পূর্ববর্তী বক্তা খুব ভালোভাবে ব্যক্ত করেছেন, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। শুধুমাত্র আবেদন জানাবো এটাই, এখানকার শিক্ষিত ছেলেমেয়েদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং শিল্পায়নের স্বার্থে প্রশাসনকে দলদাস মুক্ত করতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আপনি ভোট দিন। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আমরা যেখানে ক্ষমতায় আছি, সেখানে আপনি দুর্নীতি নিয়ে কোনো কথা শুনতে পাচ্ছেন না, এবং কেন্দ্রে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে সেখানে কোনো দুর্নীতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। এই ব্যাপারে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট কড়া, এবং আমরা এটা মেনে চলি। এবং পশ্চিমবঙ্গ আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত সরকার তৈরি করব, এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি। SIR নিয়ে অনেক কথা হয়েছে, SIR এর বিরোধিতা করা হচ্ছে প্রথম থেকেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি SIR আমার মৃতদেহের উপর দিয়ে হবে, পরবর্তীকালে বললেন SIR আমি করতে দেব না। এবং এই পরিপ্রেক্ষিতে উনি অনেকগুলি মামলা বিভিন্ন সময়তে মহামান্য সুপ্রিম কোর্টে করেছেন, কিন্তু সুপ্রিম কোর্টে SIR বন্ধের কোনো নির্দেশ দেয়নি। SIR যথাযথ প্রক্রিয়ায় চালু হয়েছে এবং শেষও হয়ে গিয়েছে, কিন্তু প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে, এটা সত্যি কথা। কেন গেল? প্রশাসনিক প্রধান হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমি SIR করতে দেব না। তার এই কথা যদি বিশ্লেষণ করা যায়, তার যারা অনুগামী আছে, BDO, DM, ERO, ARO থেকে শুরু করে BLO পর্যন্ত প্রত্যেকে কিন্তু এই SIRকে গাফিলতি করেছে, সঠিকভাবে মানুষের সামনে প্রয়োজনীয় তথ্য তুলে দেয়নি। সেই কারণে বহু নাম বাদ পড়ে গিয়েছে। আমরা এই পথসভার মাধ্যমে আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা ক্ষমতায় আসলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার তৈরি হবে, এবং সেই সরকারের মধ্য দিয়ে যে সমস্ত ভুল ত্রুটির জন্য মানুষের নাম বাদ পড়ে গিয়েছে তারা আবার ভোটার লিস্টে আসবেন।
আর যারা পূর্ববঙ্গ থেকে এসছেন গত 10 বছর 15 বছর বা 20 বছর 25 বছর আগে, তাদের যদি যথাযথ নথি না থাকে তাহলে তাদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে হবে এবং নাগরিকত্ব পাওয়ার পরে আপনার নাম ভোটার লিস্টে আসবে। সিএর কাজটা আমরা দলগতভাবে করছি এবং আমরা ওই নৈহাটি অঞ্চলে 120 জনের উপর মানুষকে আমি সিএর এফিডেভিট করে দিয়েছি এবং অনেকে নাগরিকত্ব ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। কারোর যদি মনে সন্দেহ থাকে যে আমার কাছে প্রপার ডকুমেন্টস নেই ভোটার লিস্টে নাম তোলার জন্য, নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির যে কোনো কার্যকর্তার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, আমরা আপনার সিএর অ্যাপ্লিকেশান করিয়ে দেব এবং আপনার নাগরিকত্ব পাইয়ে দেব। তৃণমূল কংগ্রেসের পরিবর্তন আরেকটি কারণে দরকার, সেটি হচ্ছে এই সরকার শিল্প বিমুখ সরকার। কারণ এরা কোনো অবস্থায় কোনো শিল্পপতিকে জমি দিতে চায় না। এই ল্যান্ড একটা সেন্সিটিভ বিষয়, সুতরাং শিল্পপতিকে নিজের উদ্যোগে এখানে জমি কিনতে হবে, আর জমি কিনতে গেলে তাকে কাটমানি দিতে হবে, পাঁচিল দিতে গেলে তাকে কাটমানি দিতে হবে। এই সমস্ত ঝামেলার জন্য কোনো শিল্পপতি এই রাজ্যে আসছেন না। কয়েকদিন আগে আমাদের মাননীয় রাজ্য সভাপতি আমাদের দলীয় দপ্তরে প্রবাসী বাঙালি শিল্পপতিদের নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছিলেন। সেখানে উনি বললেন এবং ওই শিল্পপতিরা আশা প্রকাশ করলেন যে পশ্চিমবাংলায় সরকারের পরিবর্তন হলে আমরা নিশ্চিতভাবে পশ্চিমবাংলায় ইনভেস্টমেন্ট করব, শিল্প স্থাপন করব। এটা কোনো কথার কথা নয়, কারণ ভারতবর্ষের যে কোনো রাজ্যে সাম্প্রতিককালে উড়িষ্যায় ক্ষমতার পরিবর্তন হয়েছে। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন 2001 সালে সাউথ কোরিয়ার পক্সো কোম্পানি স্টিল কারখানা করার জন্য জমি চেয়েছিল এবং জমি তারা পেয়েছিল তৎকালীন বিজু পট্টনায়কের দলের কাছ থেকে, কিন্তু প্রবল প্রতিরোধের মুখে কিন্তু তারা ফিরে যায়। পক্সো কোম্পানি শিল্প করতে পারেনি। আজকে কিন্তু তারা আবার সেই শিল্প তৈরি করার জন্য উড়িষ্যা সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং উড়িষ্যা সরকার তাদের দুহাত তুলে আহ্বান জানিয়েছে যে আপনারা 25 বছর পরে আসুন, আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা কিন্তু শিল্প তৈরি করতে আপনাদেরকে সহযোগিতা করব। অর্থাৎ এটা একটা উদাহরণ। 2001 সালে শিল্প তৈরি করার জন্য যে পরিবেশ বা পরিস্থিতি উড়িষ্যাতে ছিল, তার ফলে শিল্প তৈরি হয়নি। আজকে 2026 সালে এসে কিন্তু সেই শিল্পই ঘুরে আসছে, সেই কোম্পানি কিন্তু ঘুরে আসছে, শুধুমাত্র সরকারের পরিবর্তন হওয়ার ফলে এবং সরকারের মানসিকতার পরিবর্তন হওয়ার ফলে। অর্থাৎ শিল্প ছাড়া কর্মসংস্থান হবে না, এটা খুব বাস্তব কথা। আর শিল্প তৈরি করতে গেলে আপনাকে জমি দিতে হবে, ল্যান্ড দিতে হবে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবাংলায় সরকার তৈরি হলে ল্যান্ডের কোনো সমস্যা হবে না, কারণ যথোপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই কিন্তু ল্যান্ড নেওয়া হয়। এই টাটা কোম্পানির ন্যানো কারখানা যেখানে তৈরি হয়েছে গুজরাটের সানন্দে, একটা গ্রামাঞ্চল এলাকা, সেখানে কিন্তু যথোপযুক্ত অর্থের বিনিময়ে জমি দেওয়া হয়েছিল টাটা কোম্পানিকে এবং সেই এলাকার মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। শুধুমাত্র পরিযায়ী শ্রমিক তৈরি করে কিন্তু লাভ হবে না। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তার একমাত্র উপায় হচ্ছে শিল্প এবং কর্মসংস্থান। তার ফলেই কিন্তু তারা নিজেদের রাজ্যে আসতে পারবে, নিজেদের বাড়িতে থাকতে পারবে। এই কথাটা আপনারা ভাববেন ভোট দেওয়ার আগে। আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। হিন্দু সমাজের মধ্যে ভোট দেওয়ার প্রবণতা কম, বিশেষ করে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর। আপনাদের কাছে দলের পক্ষ থেকে আবেদন করবো, আমরাই সকাল সকাল ভোট কেন্দ্রে যান। আপনার নিরাপত্তার স্বার্থে এবং আগামী প্রজন্মে নিরাপত্তার স্বার্থে কর্মসংস্থানের দাবিকে উদ্দীপিত করতে, সোনার বাংলা তৈরি করতে এবং ডাবল ইঞ্জিন সরকার তৈরি করতে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবাংলায় সরকার তৈরি হবে, এই আশা রেখে প্রত্যেককে আরেকবার সান্ধ্যকালীন গৌরী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সমৃদ্ধশালী
বাস্তব পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরার জন্য মাননীয় বিপ্লব সরকার মহাশয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অনিন্দিতা সরকারকে। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিভাগের কো-কনভেনার যুব মোর্চার জিনিয়া চক্রবর্তী, উপস্থিত আছে আমাদের মাস্টারমশাই কৃষ্ণেন্দু দা, উপস্থিত আছে আমার সামনে বসে থাকা আমার বিজেপি পরিবারের সকল সদস্য, পথ চলতি মানুষ, সকল দোকানদার ভাই দাদা ভাইরা, আর আমার আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে গৌরিক অভিনন্দন জানাই। আমাকে বলা হয়েছে খুবই সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য, কারণ সময় খুব কম আর রাতও অনেক হয়েছে। আমাদের সময় ছিল রাত 9টা পর্যন্ত। আজ আমাদের বিজেপির ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতেন নবীনজি এসেছিলেন নৈহাটিতে বড়মান মন্দিরে পুজো দিতে এবং একটা রোড শো করলেন। আজ নৈহাটিবাসী বুঝিয়ে দিলেন তাদের উচ্ছ্বাসের মাধ্যমে যে নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেস চলে গেছে। নৈহাটির মানুষ আর তৃণমূল কংগ্রেসকে চায় না। আমরা আগের ভোটেও দেখেছি, কিন্তু আজকেও আমি দেখছি আজ সাধারণ মানুষ পথে নেমে যে উচ্ছ্বাস দেখিয়েছে, বাড়ির থেকে বেরিয়ে এসে যেভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছে, তাতে আমি নিশ্চিত নৈহাটি থেকে 4 তারিখে, মে মাসের 4 তারিখে যে রেজাল্ট আমাদের বেরোবে, যে রেজাল্ট আউট হবে, তাতে আমরা জিতে গেছি, জিতে আছি। নৈহাটির যে বিধায়ক সে প্রাপ্ত হয়ে গেছে অলরেডি। আপনারা দেখে থাকবেন একজন নীল সাদা শাড়ি পরে স্টেজের এ মাথা থেকে ও মাথা হাঁটাহাঁটি করে আর বলে তৃণমূল কংগ্রেস এই ভাতা দিয়েছে, তৃণমূল কংগ্রেস এই ভান্ডার দিয়েছে, তৃণমূল কংগ্রেস এই সাথী দিয়েছে, তৃণমূল কংগ্রেস ওই সাথী দিয়েছে। তা আমি বলবো তৃণমূল কংগ্রেস কি দিয়েছে? তৃণমূল কংগ্রেস দিয়েছে আমাদেরকে আরজি করের অভয়ার গণধর্ষণ, তৃণমূল কংগ্রেস দিয়েছে হাসকালির গণধর্ষণ, তৃণমূল কংগ্রেস দিয়েছে অভয়ার, তৃণমূল কংগ্রেস দিয়েছে আরজি করের গণধর্ষণ, তৃণমূল দিয়েছে অভয়ার গণধর্ষণ, তৃণমূল দিয়েছে, তৃণমূল দিয়েছে আমাদের সেই ছোট্ট মিটি ল কলেজের গণধর্ষণ, তৃণমূল দিয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসের কুপিয়ে খুন করা, তৃণমূল দিয়েছে ভুয়ো রেশন কার্ড তৈরি করে গরিবের রেশন চুরি। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন উনি আমাদের উন্নয়ন করেছে। আমি বলবো আপনি যদি উন্নয়ন করে থাকেন তাহলে 15 বছর পর কেন আপনার এই উন্নয়নের পাঁচালী অলিতে গলিতে শোনাতে হচ্ছে? আপনি যদি উন্নয়ন করেই থাকেন তাহলে তো মানুষ সেটা চোখে দেখতেই পারবে, আপনাকে তো উন্নয়নের পাঁচালী পড়ে শোনাতে হবে না। আপনাকে তো দেখছি ঢাকঢোল পিটিয়ে অলিতে গলিতে আপনার উন্নয়নের পাঁচালী শোনাচ্ছেন। আমি বলবো আপনার এই উন্নয়নের পাঁচালীতে কি লেখা আছে? যেই শিল্পের নামে আপনি ক্ষমতায় এসেছিলেন সেই শিল্প কেন এখনো হলো না? আপনার খাদ্যমন্ত্রী কেন গরিবের চাল চুরি করে জেলে গেল? আপনার শিক্ষামন্ত্রী কেন শিক্ষিত মানুষকে তাদের যোগ্য চাকরি থেকে বঞ্চিত করলো? আমি আপনার পাঁচালীতে কি লেখা আছে? অবেয়া কেন বিচার পেল না? আপনার এই উন্নয়নের পাঁচালী থেকে লেখা আছে পশ্চিমবঙ্গে কেন ধর্ষণের শাস্তি হয় না? আপনার এই উন্নয়নের পাঁচালী থেকে লেখা আছে এই রাজ্যে শাসনের আইন নয়, আইনের শাসন চলে, শাসকের আইন চলে। তাই আমি আপনাদেরকে খুব অল্প কথায় বলবো, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি দিনে দিনে চেঞ্জ হয়ে গেছে। আমাদের না আবার একবার উদ্বাস্তু হতে হয়। তাই আমি আপনাদেরকে বলবো এই 29 তারিখে বিধানসভা ভোট,
এই ভোটটা এমনই আমাদের কাছে, হিন্দুদের কাছে এটা একটু আমাদের একটা লাস্ট ট্রেন। এই ট্রেনটা এমন নয় যে ব্যারাকপুর লোকাল চলে গেলে পরের নয়াটি লোকালে আমরা ব্যারাকপুরে পৌঁছে যাব, এরকমও নয় যে ট্রেনটা মিস করেছি আজ রাতে, কাল সকালে আমরা আবার স্টেশনে ওয়েট করে পরের দিন সকালে আবার আমরা নিজেদের জায়গায় পৌঁছে যাব, এরকম ব্যাপার নয়। এইটি হচ্ছে হিন্দুদের লাস্ট ট্রেন। এই ট্রেনটা মিস করলে আমাদের আর দ্বিতীয়বারের কোনো ট্রেন নেই যে আমরা যাতায়াত যাব। তাই আমি আপনাদেরকে বলবো এইবার ভোটটা সঠিক জায়গায় দিন। যদি সঠিক জায়গায় ভোটটা না দেন তাহলে আমাদের হিন্দুদের সামনে যে আমাদের পরের প্রজন্ম আছে তাদের নামের আগে শেখ বা মোহাম্মদ বসতে আর বেশি সময় লাগবে না। কারণ আমরা দেখেছি পশ্চিমবঙ্গে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে শুধুমাত্র হিন্দু বাঙালি হওয়ার জন্য কিভাবে খুন করা হয়েছিল। আমরা দেখেছি মালদা, মুর্শিদাবাদ, মোথাবাড়িতে কিভাবে শুধুমাত্র হিন্দু বাঙালি হওয়ার জন্য তাদের বাড়িঘর লুট করা হয়েছে, তাদের দোকানপাট লুট করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের খুন করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন, কোনো প্রতিবাদ করেননি। তাই আমি আপনাদেরকে বলবো আগামী 29 এপ্রিল বিধানসভা ভোট, এই ভোটটি তৃণমূলের বিরুদ্ধে নয়, এই ভোটটি তোলাবাজদের বিরুদ্ধে। এই ভোটটি দিন যারা চাকরি চুরি করে 26,000 শিক্ষককে রাস্তায় নিয়ে এসে বসেছে তাদের বিরুদ্ধে। এই ভোটটি আমাদের অপদত্ত সরকারের বিরুদ্ধে। তাই আমি আপনাদেরকে বলবো আজ পশ্চিমবঙ্গে যখন 11 সালে পশ্চিমবঙ্গে যখন তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল তখন থেকে আজ পর্যন্ত 15 বছরে আমরা পশ্চিমবঙ্গের কি উন্নতি হয়েছে বা পশ্চিমবঙ্গের মানুষের কি উন্নতি হয়েছে তা আমি জানি না বা আমরা চোখে দেখিনি, কিন্তু আশেপাশে তৃণমূল নেতাদের কতটা উন্নতি হয়েছে তা সত্যি চোখে পড়ার মতো আমরা দেখতে পাচ্ছি। আমরা গত কিছুদিন আগে, কয়েক মাস আগে আমরা এখানকার অরবিন্দ রোডে রাস্তায় যখন দোকানপাট বন্ধ হয়ে যায়, যখন লোকের চলাচল একটু কমে আসে, সেই সময় আমরা এখানে পাকিস্তান মুর্দাবাদ লিখেছিলাম। সেই দিন আমাদের ওপর যেভাবে অত্যাচার করেছিল, পুলিশকে নিয়ে এসে এখানকার পৌরসভার চেয়ারম্যান এবং তার ছেলে আমাদেরকে মারধর করে পুলিশকে সঙ্গে নিয়ে এসে পুলিশ সাহায্য করে আমাদের মারধর করতে, আমাদের তাড়া করে নিয়ে যায় ওপার পর্যন্ত। আমাদের মণ্ডল সভাপতিকে তুলে নেওয়া যাওয়ার চেষ্টা করে, আমরা তুলে নিচে দেয়নি, কিন্তু সেই চেষ্টা করে। তাই আমি আপনাদেরকে বলবো এইবারে বিধানসভা ভোটটি এমন জায়গায় দিন যাতে আমরা সন্ত্রাস মুক্ত পশ্চিমবঙ্গে বাস করতে পারি, নয়াটিতে যেন আমরা শান্তিতে থাকতে পারি, আমাদের যেন ধর্ম চেঞ্জ করতে না হয়, আমাদের যেন দীপু দাসের মতন আগুনে পুড়িয়ে দেওয়া না হয়। তাই আমি আপনাদেরকে বলবো একবার বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন। বিজেপি ক্ষমতায় এলে, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের নারীরা 3,000 টাকা করে মাসে পাবেন। প্রত্যেকটি ছেলে মেয়ে যারা শিক্ষিত, যারা পড়াশোনা করে বেকার হয়ে বসে আছেন, তারা পাবেন মাসে 3,000 টাকা করে। প্রত্যেকটি শিক্ষিত ছেলেরা মেয়েরা যারা পড়াশোনা করছেন চাকরির জন্য, চাকরি পাওয়ার জন্য তাদের এককালীন 15,000 টাকা দেওয়া হবে। যেই সব প্রত্যেকটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলাদেরকে দেওয়া হবে সরকারি বাসের ফ্রিতে যাতায়াতের সুবিধা। তাই আমি বলবো একবার পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন। আমাদের নয়াটি বিধানসভার মনোনীত বিজেপির মনোনীত প্রার্থী, আমার বলতেও খুব গর্ব হয়, উনি হচ্ছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, যাকে পুরো বিশ্ব চেনেন, যার নামে নয়াটি আমাদের সারা বিশ্ব চেনে, নয়াটিও আমাদের বিশ্বের খাতায় নাম লেখা। সেই বঙ্কিমচন্দ্রের বংশধর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়, যার গায়ে কোনো দুর্নীতি নেই, যার গায়ে কোনো চুরি নেই, যে কোনোদিনও জেল খাটেনি,
সেই সুমিত্র চট্টোপাধ্যায় যাকে কেউ চোর বলে ডাকে না, আমি বলবো তাকে আপনারা একবার ভোট দিয়ে বিধানসভায় পাঠান। আমাদের নৈহাটিতে যেই অসুবিধা আমরা ভোগ করি, সেই অসুবিধার কথা যাতে বিধানসভা পর্যন্ত পৌঁছাতে পারে, সেই জন্য আমি বলবো এইবার বিধানসভা ভোটে সুমিত্র চট্টোপাধ্যায় দাদাকে 4 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরার জন্য মাননীয় অনিন্দিতা সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও একটা কথা বলছি, সময় অত্যন্ত সীমিত, সেই জন্য এখানে সকল উপস্থিত বক্তার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। এখন আমাদের মধ্যে একজন অত্যন্ত সুবক্তা উপস্থিত আছেন, আমাদের মাস্টারমশাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বন্দে মাতরম। वंदे मातरम। সুজলাং সুফলাং বলায়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। তারই উত্তরস্বরী সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয় নৈহাটির সংস্কৃতিকে বহন করে নিয়ে যাওয়ার জন্যে 29 তারিখে তৃণমূল যাকে বলে খেলা হবে, সেই মাঠে অবতীর্ণ হবেন। আমরা খেলবো, এই বয়সে যখন বক্তৃতা করছি নিশ্চয়ই খেলবো, খুব ভালো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমিও এককালে ফুটবল খেলেছি, কিন্তু দীর্ঘায়িত করব না। যাদের তত্ত্বাবধানে আজকে আমাদের এই পথসভা, অত্যন্ত সুদক্ষ পরিচালক সুমঙ্গল, সঞ্চালক রাকেশ সাউ, যাকে আমরা নারায়ণ বলে ডাকি, এই 29 নম্বর ওয়ার্ডের আমাদের সভাপতি, আমার সামনে উপস্থিত উৎপল, অনুপম, সৌরভ, সুমন, আরো কতকে। যুবক, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ থেমো না, এগিয়ে চলো, আমরা তোমাদের জন্য গর্বিত। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অনেক পুরনো কবিতা, হয় না এগুলো, পুরনো হয় না, এগুলো নতুন করে জাগে। এতদ অঞ্চলের আমার ছাত্র ধনঞ্জয়, তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, নারায়ণকে মারধর করা হয়েছিল। বাবা সাহেব আম্বেদকর এই জন্যে সংবিধান রচনা করেছিলেন, এই জন্যে জনগণ ভোট দিয়ে তৃণমূলকে এনেছিল, এই জন্যে বলেছিল কি যে পশ্চিমবঙ্গের তথা সারা ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মারপিট করলেন কেন? শিক্ষককেও ছাড়াননি। আমি আর রিমো এবং আমার সঙ্গে নেপাল টেপাল আরো অনেকে ছিল। যদি কারোর নাম আমার বয়সজনিত কারণে ভুল হয়ে থাকে আমায় মাফ করবেন। সারা ভারতবর্ষের কথা, সারা পশ্চিমবঙ্গের কথা আপনারা শুনেছেন, আমি রিপিট করে সেগুলোকে ছোট করতে চাই না, শুধু দু একটা মাটির কথা বলে যেতে চাই। একটি নির্দিষ্ট ইস্যুতে আমরা বাংলা বন্ধের জন্য টোটো করে প্রচার করছিলাম। রিমোর বাড়ির সামনে, মানে সৌমদিক মোদকের বাড়ির সামনে অমানসিকভাবে মারল। আমি আটকাতে গিয়ে রক্তাক্ত হলাম, থানায় এফআইআর পর্যন্ত করতে দিল না। নৈহাটি হসপিটালে গিয়ে যখন মেডিকেল করতে গেলাম, সেখানে অদ্ভুত জিনিস দেখতে পেলাম। রামচন্দ্রের হনুমান বাহিনীর বাঁদরের দাঁত খিঁচুনি দেখেছি, সেইটা আবার আমার মনে পড়ে গেল। আমি এই মাটির মানুষের কথা বলতে চাই।
তাই বলতে চাই, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পরাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমি পুরনো লোক, পুরনো কবিতা বললাম, কিন্তু এটাই আমাদের সত্যির উৎস। এরা ভয় পায়নি, এরা মার খেয়েছে, বাড়ি ভেঙে দিয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, বিদেশে গিয়ে থেকেছে, তবু কিন্তু আজও তারা ভারতীয় জনতা পার্টিটা করছে। বুকে বল রেখে সাহসের সঙ্গে আমি এদের প্রথমেই আগে ধন্যবাদ জানাই। এরাই আমাদের বল। আপনি ইনফ্রাস্ট্রাকচার, ভারতবর্ষের উন্নতি, পশ্চিমবঙ্গের উন্নতি, নৈহাটির উন্নতির সমস্ত কথা শুনে ফেলেছেন, সব কিছু জেনে ফেলেছেন। শিক্ষা জগতের কথা অনেক ভেতরে ভেতরে আছে, শর্মিষ্ঠাদি সেটাও বলে গেছেন। কিন্তু আমি বলবো যে যদি কেউ মনে করে ভারতীয় জনতা পার্টিকে মারধর করে, অত্যাচার করে দমিয়ে রাখবে, পারবে না, পারবে না, পারবে না। তারা নীল আকাশের নিচে ওই পৃথিবী, পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি তাদের কান্না শুনেছ কি? আমি আমাদের প্রার্থীকে নিয়ে এই হকার মার্কেটে ঘুরে ঘুরে বেরিয়েছি। আমার সঙ্গে আরো অনেকে ছিলেন, কৃতিত্ব আমার একার নয়, আমি মাত্র একজন সহযোগী। সেখানে তাদের কান্নার কথা শুনেছি। তারা এতদিন বুক ফাটা কান্না চুপ করে রেখেছিল। তারা বলছিল যে দেখুন, আমাদের সেই পুরনো জিনিস ফিরিয়ে দিন, সংসার চলে না, বিক্রি হয় না, সামনের জায়গাটা আমাদের দেবার কথা ছিল, সেখানে অন্য কারুকে দিয়ে দেওয়া হয়েছে। এই রকম ভাবে বিভিন্নভাবে আমাদের বঞ্চিত করা হয়েছে। আপনি প্রার্থীকে বলছিল, আপনি এলে আমাদের অন্তত অরবিন্দ রোডের মাটিতে বসার জায়গা করে দিন। প্রার্থী বলেছেন, আমরা ভাবছি একটা স্কাই ওয়াক এখান থেকে করে দেব, যাতে বড়মার এখানে যেতে কারোর অসুবিধে না হয়। জয় বড়মা, জয় ভারত মাতা। আজকে বড়মাকে স্মরণ করে বলতে চাই, আমি উৎপলের সঙ্গে কথা বলছিলাম একটা সংকল্প পত্র লেখার জন্যে। সুধীর সেন মার্কেটের করুণ কাহিনী আপনারা জানেন। সুধীর সেন মার্কেটের সেই যে নিরীহ মানুষগুলো খেতে পায় না, দিনের পর দিন তারা ব্যবসার নাম করে 300 জনকে চাকরি দেবার কথা বলা হয়েছে, ব্যবসা দেবার কথা বলা হয়েছে। তারা কিন্তু কেউ ঘর পায়নি, কেউ পেয়েছে, সবটাই নষ্ট হয়ে চলে গেছে। এই নৈহাটির কাহিনী। তারা অনেকেই চলে গেছে। আমি জানি বক্তা হিসেবে শেষ বক্তা অত্যন্ত কঠিন কাজ, দর্শক ধরে রাখা। আমি বিশেষ কথা বলবো না, আমি শুধু এইটুকুনি বলতে চাই, আমরা মাছ খাই না, মাছ ভালোবাসি না। আমরা মাছ নাকি বিজেপি এলে বন্ধ করে দেব। শুধু একটা কথা বলতে চাই, নৈহাটি বিধানসভার অন্তত 85টা পুকুর বন্ধ করে প্রমোটিং হয়েছে। আপনি 3 নম্বর প্যাটারসন রোডে চলে যাবেন, সেখানে দেখতে পারবেন 3খানা বড় বড় পুকুর ছিল, বন্ধ হয়ে গেছে। বুঝে গেছে, আশেপাশে পুকুরগুলোকে দেখবেন হয় মজে গেছে, না হলে সেখানে বাড়ি হয়ে গেছে। প্রধানমন্ত্রীর মৎস্য কল্যাণ যোজনার অধীনে রেজিস্ট্রেশন করে আমাদের এখানে উন্নত মানের চারা এনে মৎস্যজীবীদের উন্নতি সাধন করা যায়। আমাদের এটা নদীমাতৃক সভ্যতা। গঙ্গা সামনে এসছে, মোদিজি এসছিলেন, বলে গেছেন যে সামনে গঙ্গা, এই গঙ্গার মধ্যে যে ইন্ডাস্ট্রিগুলো ছিল গৌরীপুর জুটমিল থেকে আরম্ভ করে একে একে বন্ধ, কোনোটা খোলা নেই, প্রত্যেকটা বন্ধ হয়ে গেছে। এবং প্রতিবার ইলেকশনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়, এইবার খুলে দেবো, এইবার খুলে দেবো, তা কোনোদিন খোলে না। ভারতীয় জনতা পার্টি এলে মোদিজি বলেছেন চটকলের উন্নতি করবেন, চট শিল্পগুলোকে পুনর্জীবিত করা হবে। আমি একজন
চটকল কর্মী সন্তান আমার বাড়িতে অনেকেই চটকলে কাজ করতেন। অত্যন্ত সচ্ছল পরিবার ছিল। আজকে সেই পরিবারগুলো দিনের পর দিন ভেসে গেছে, কোথাও চলে গেছে, মরে গেছে। কেউ তাদের কোনো খবর রাখেনি, কেউ তাদের কোনো কথা বলেনি। আজকে সেই চটকল শিল্প মোদিজি বলে গেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নৈহাটি বিধানসভার প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়। তাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। অনেকক্ষণ ধরে সভা চলছে। সারা ভারতবর্ষের শিল্প কলকারখানার ছবি আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে পেয়েছেন, কিন্তু নৈহাটির কথা চিন্তা করে দেখুন। যে জুট মিলগুলো ছিল, সেই জুট মিলগুলো প্রতিবারই ইলেকশনের আগে বলে দেওয়া হয় এই তো চাবি, রং করা হচ্ছে, বাজি ফাটানো হচ্ছে, উৎসব করা হচ্ছে, কিন্তু কোনোদিন তা খুলছে না। ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতিবদ্ধ। মোদিজি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে নৈহাটির বুকে নদীমাতৃক সভ্যতায় যে শিল্পগুলো গড়ে উঠেছে, সেই শিল্পগুলো আমরা আবার পুনরুজ্জীবিত করব। তাতে যুবকদের চাকরি হবে। আমি যে বললাম, আমি একজন চটকল কর্মীর একজন সন্তান। আমিও লেখাপড়া শিখেছি, আমিও শিক্ষকতা করেছি। এখানকার যুবকরা আবার মোদিজির হাত ধরে এই শিল্পগুলোকে পুনর্জীবিত করে নৈহাটিকে আবার জাগরণ করবে। সৌম্যদীপ মতো আমাদের বলেছে যে নৈহাটি হসপিটালের করুণ চেহারা গরু ছাগলেরও ট্রিটমেন্ট হয় না। কথাটা অত্যন্ত সত্যি। 15 বছর ধরে আজকে নৈহাটি হসপিটালের চিত্র বদলানো গেল না। আমি নৈহাটির আপর জনগণের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা যদি রাত্রিবেলা অসুস্থ হন কোথায় যাবেন? প্রথমে কোথায় যাবেন? প্রথমে তো আগে আপনার নিকটবর্তী হসপিটালে যাবেন। স্টেট জেনারেল হসপিটালের ডেভেলপমেন্ট আমরা করব। আমাদের বলা আছে এই স্টেট জেনারেল হসপিটালকে আমরা সুযোগ্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা, ডাক্তার, নার্স সমৃদ্ধ করে মানুষের চিকিৎসা দেব। এটা আমরা সংকল্পবদ্ধ। এছাড়া বিভিন্ন আলোচনা মানুষ করে গেছেন। আমি শিক্ষা ক্ষেত্রে বলতে পারি যে আজকে 26,000 শিক্ষক রাস্তায় বসে আছে। তাদের কি দোষ ছিল? তাদের পরিবারগুলো নষ্ট হয়ে গেল, চোখের জলে শেষ হয়ে যাচ্ছে। আমি আপামর নৈহাটি জনগণের কাছে আবেদন করব, সত্যি কি আমরা এই সরকার চেয়েছিলাম? সত্যি কি আমরা এই সরকার চাই যে সরকার পরিবারকে নষ্ট করে দেয়? দিনের পর দিন যারা না খেতে পেয়ে মরছে, এই হকার্স কর্মীরা, তাদের চোখের জল ফেলায়, মহিলারা ধর্ষিতা হন। রাস্তাঘাটে পানীয় জলের সুবিধে টাকা না দিলে কিন্তু আপনি পাবেন না আর্সেনিক মুক্ত জল। গ্রামের দিকে যান, নৈহাটি বিধানসভার প্রচুর গ্রাম আছে, মাটি কেটে বিক্রি করে দিয়ে ইট ভাটায় দিয়ে দেওয়া হচ্ছে, ঘন্টার পর ঘন্টা টাকা আসছে। আপনি কল্যাণী ব্রিজের ওপরে যান, সব কটা বার দেখুন, অসামাজিক কাজ হচ্ছে, রোহিঙ্গাদের আড্ডা হচ্ছে, সেখানে গুন্ডাদের আড্ডা হচ্ছে, এবং অস্ত্র থেকে আরম্ভ করে বিভিন্ন মাদক দ্রব্যের চাষ হচ্ছে ওখানে। ভারতীয় জনতা পার্টি অঙ্গীকার করছে তারা যদি নৈহাটি বিধানসভায় যেতে, সব বন্ধ হয়ে যাবে। মোদিজি ডিক্লেয়ার করেছেন সাবধান হয়ে যাও, আর অত্যাচার চলবে না, আর যাকে তাকে মারা যাবে না, আর যাকে তাকে ঘাড় ধরে বাড়ি থেকে টেনে এনে তাকে খুন করা যাবে না। যদি করো
4 তারিখে বুঝে নেব বলেছেন তিনি। বুঝে নেব আমরা ভারতীয় জনতা পার্টির যে যুবক বৃন্দের কথা আমি এখানে বললাম 29 নম্বর ওয়ার্ডের, যেহেতু এখানকার 29 নম্বরের ওয়ার্ডের পথসভা হচ্ছে, প্রত্যেকের ওয়ার্ডের কাছে এই আমার আবেদন, আপনারা জাগুন। যুবকরাই একমাত্র পারে। লক্ষ্যে স্থির থাকুন, না পৌঁছানো পর্যন্ত অবিচল থাকুন। ভয়কে জয় করুন। দুর্গম গিরিকান্তা আর মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। যাত্রীরা হুঁশিয়ার। আপনাদের সামনে আমরা এনেছি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরস্বরী সংস্কৃতিবান মানুষকে। আমরা আপনাদের কাছে তাকে উপহার দিতে চাই। তাকে অন্তত 5 বছর কাজ করার সুযোগ দিন। অন্তত কাঠমানির জ্বালায় ভুগতে হবে না, আবাস যোজনায় বাড়ির টাকা চাইবে না, এমনকি মরে যাচ্ছে শ্মশান ঘাটে সেখানেও টাকা দাবি করছে। এই সরকারকে কি বলতে পারেন? সবাই বলে গেছে, আমি গুছিয়ে বললাম না। দুর্নীতিযুক্ত, তোলাবাজ, শুভেন্দু বাবুর কথায় পায়খানা খেয়ে নেয়, শৌচালয় স্বচ্ছ ভারত মিশন তার পর্যন্ত টাকা খেয়ে নিচ্ছে যেখানে যাবেন। আর আমি বড়মার প্রতি শ্রদ্ধা রেখে প্রণাম করে তাকে একটা কথাই জিজ্ঞেস করতে চাই, মাগো তুমি তো মঙ্গল দায়িনী মা, তুমি তো জগতের মঙ্গল করো, তুমি তো মা সবই দেখতে পাচ্ছ। তোমার মন্দিরে যে ঘরগুলো আছে ওপরে, সেখানে তৃণমূলের বিশিষ্ট নেতৃবর্গ গিয়ে শ্যামা সঙ্গীত লেখে কি, দে মা আমায় তবিলদারি, আমি নেমো খারাপ নই মা শঙ্করী। জনগণ দাঁড়িয়ে আছে লাইনে, ভক্তের দলের লাইন চলে যায় নদিয়া মিল পর্যন্ত। আর তৃণমূলের নেতারা বড়মার ওপরের ঘরে বসে বলে, দে মা আমায় তবিলদারি, আমি নেমো খারাপ নই মা শঙ্করী। ধন্যবাদ সবাইকে, আমার অন্তরের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বন্দে মাতরম মহামন্ত্র স্মরণ করে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। অত্যন্ত সুবক্তব্য আমাদের সামনে উপস্থাপনা করার জন্য মাস্টারমশাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নৈহাটি বিধানসভার সম্মানীয় প্রার্থী শ্রী সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয়। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমি সম্মানীয় কিনা জানি না, তবে আমি আমার এগেনস্টে কোনো মহিলা নির্যাতনের কেস নেই। আমি সম্মানীয় কিনা জানি না, আমি কোনো সরকারি প্রপার্টিতে আমার ব্যবসার কোনো জিনিসপত্র রাখি না। আমি সম্মানীয় কিনা জানি না, আমি মানুষের চিকিৎসাকে নিয়ে খেলা করে নিজের ওষুধের দোকান কি নার্সিংহোম চালাইনি। নৈহাটির মানুষ এরকম একটা সম্মানীয় বিধায়ক দেখেছে। আমি এইভাবে নিজের সম্মান অর্জন করতে চাই না। আমি শুনছিলাম তিনি নাকি ছোটবেলা থেকে পোস্টার মারতেন, তার মা নাকি আটা গুলে দিতেন। না, আমি ছোটবেলা থেকে পোস্টার মারিনি। তা তিনি যেহেতু ছোটবেলা থেকে পোস্টার মারতেন এবং তার মা আটা গুলে দিতেন, তাই তিনি রাজনৈতিকভাবে আমার থেকে নাকি অনেক জ্ঞানী। আমি জানি না, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। রাজনীতি আমি আমার কর্মজীবনে আমি রাজনীতিবিদের সঙ্গে বা রাজনীতির মানুষের সঙ্গে আমার ইন্টারাকশন প্রায় রোজই হতো। আমি যে জেলায় ছিলাম, যে ব্লকে ছিলাম, ইভেন যে আপনার যখন রাইটার্স বিল্ডিংয়েও আসি, তারপরে আমার অফিস হয় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের 12 তলায়, তখন আমি রাজনীতিবিদের সঙ্গেই থাকতাম। তাই এরকম একজন মূর্খ তুলনা করেছে
যে যেহেতু তিনি খুব ছোটবেলা থেকে হাফ প্যান্ট পরে নাকি পোস্টার মারতেন বলে তিনি রাজনীতি আমার থেকে ভালো জানেন। আমি জানি না আমি ততটা সম্মানীয় কিনা। যাই হোক, ওনার নাম বেশি করে ওনাকে বেশি পপুলার করার প্রয়োজন আমার নেই। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি এই তৃণমূল কংগ্রেসের অদ্ভুত এক রাজনীতি দেখলাম। আমরা জানি প্রথম যখন আমাদের দেশভাগ হয়েছিল, মানে 1947 সালে, তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে অনেক হিন্দু এখানে চলে এসেছিল। কিন্তু 71-এর যুদ্ধের পর প্রচুর হিন্দু ওখান থেকে আমাদের এই দেশে চলে আসে। আমরা তাদের তাড়িয়ে দিইনি, তবে আমরা তাদের জন্য একটা খুব, আমাদের যে সরকার ছিলেন তাদের জন্য যে বেশি কিছু একটা করেছেন তাও না। কারণ আপনারা হয়তো তখন জন্মাননি, আমি খুবই ছোট। সেই সময় মরিচঝাপি বলে একটা ঘটনা ঘটেছিল। মরিচঝাপিতে আমাদের ওপার বাংলা থেকে আসা হিন্দুরা ছিলেন এবং সেখানে তদানীন্তন সরকার নির্বিচারে গুলি চালিয়ে অনেককে বেড়ে দিয়েছিল, তাই তো মাস্টারমশাই? তো এটা গেল তো বামফ্রন্টের পলিসি। তারপর 2011-তে এনে আসার পর এরা এনাদের জন্য কিছু করলেন না, উল্টে বেশি করে ক্ষতি করলেন। আমি যে জায়গার সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি সেটাকে হকার্স মার্কেট বলা হয়। এই হকার কারা হয়েছিল? হকার দেখবেন বেসিক্যালি, আমি গড়িয়াহাটেও দেখেছি, কলকাতার অনেক জায়গাতেই দেখেছি, যে ওপার বাংলা থেকে আসা প্রান্তিক মানুষ যারা এখানে এসে চাকরি বাকরি সেভাবে পাননি, তারা প্রত্যন্ত গ্রাম থেকে জামা কাপড় বানিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে, নট অনলি জামা কাপড় বানিয়ে রাস্তায় ফুটপাতে বসে বিক্রি করতে। হ্যাঁ, তাতে মানুষের চলাচলের নিশ্চয়ই প্রবলেম হতো। তাই জন্যে হকার্সকে তোলার জন্যে আমাদের বামফ্রন্ট সরকার তৈরি করেছিল অপারেশন সানশাইন। অনেক হকারকে রাত্রিবেলা তাদের দোকান ভেঙে গুঁড়িয়ে তুলে দেওয়া হয়েছিল। পুনর্বাসনের কথা বলা হয়েছিল, যেমন নৈহাটিতেও বলা হয়েছে পুনর্বাসন দেওয়া হবে। তো আমি গতকাল কি গত পরশু এই হকার্স মার্কেটে একবার এসেছিলাম। আমি দেখলাম এখানকার গ্রাউন্ড ফ্লোরের দোকান তবু খোলা আছে, ফার্স্ট ফ্লোর থেকে আস্তে আস্তে দোকান বন্ধ দেখতে শুরু করলো। আর সব থেকে মজা দেখলাম একদম টপ ফ্লোরে একটা চায়ের দোকান। আমি জানি না এটা কোন বুদ্ধিতে, কোন চিন্তা ভাবনায় এই 4 তলায় চায়ের দোকান করা হলো। শুনলাম মিউনিসিপ্যালিটি নাকি যে হকারগুলো ছিল, যারা ছিলেন, যারা কষ্ট করে নিজের জীবন নির্বাহ করতেন, তাদের নাকি এই বিভিন্ন দোকানগুলো দিয়েছেন এবং তার জন্য বোধহয় 5,000 টাকা করে নিয়েছিলেন, কি কত করে নিয়েছিলেন আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই। তো এখানে আমি যে কটা দোকান দেখলাম, সব থেকে খারাপ লাগলো যে প্রান্তিক মানুষের থেকে টাকাও নিয়েছেন, কিন্তু তাদের দোকানটা কিভাবে সুষ্ঠুভাবে চলে সেটাও চিন্তা ভাবনা করেন। এখানে একটা লিফট আছে আর একটা লিফট কাজ করে না। আমি যদি ভুল বলি আপনারা আমাকে ঠিক করে দিতে পারেন, কারণ আমার বিরোধী পক্ষ বলে আমি তো বহিরাগত। আমি বহিরাগত হয়েও যখন এত কিছু জেনে গেছি, তাহলে আপনারাই বুঝুন যারা এখানে থাকেন তারা কতটা এই বেচারা হকারদের কথা চিন্তা করেন। আসলে এই যে হকার্স মার্কেট, যার তলায় ব্যাংক আছে, ব্যাংক হকার কিনে আমি জানি না, এবং এই যে সামনে একটা মল আছে এম বাজার, আমি এটাও শুনেছিলাম যে এই সামনের মলের স্পেসটা হকারদের দেওয়ার কথা ছিল। তা মিউনিসিপ্যালিটি মনে করলো সামনের স্পেসটা দেওয়ার থেকে সেটাকে এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানি বা বড় কোম্পানিকে দিয়ে একটু কমিশন কি টাকা কাটমানি যেটাকে বলা হয় সেটা নিজের কাছে থাকুক, আর হকারও মরুক গিয়ে যাক, যেভাবে হোক ওরা তো যেভাবে হোক তা ওদের জীবনযাপন করুক। আমি কথা দিচ্ছি, আমি এই হকার ভাইদের কথা দিচ্ছি, এই হকার মার্কেট ডেভেলপ করার উপায় আমাদের কাছে আছে।
তা বলে কোনো শর্ত দিচ্ছি না যে হকার মার্কেট ডেভেলপ করতে গেলে আমার পার্টি কর্মীকে আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে বা কোনো কাটতানে দিতে হবে, কিচ্ছু না। চারতলায় গিয়ে দেখলাম প্রচণ্ড গরম করছে, এখন তো গরমকাল, আর আমাদের পশ্চিমবঙ্গে বেসিক্যালি 12 মাসের মধ্যে 10 মাসে গরম থাকে। যেমন এই এমবাজার হয়েছে এসি, আমাদের কি প্রবলেম হবে যদি এই হকারদের জন্য আমরা পুরো মার্কেটটাকে এসি করে দিই? আমাদের কি প্রবলেম হবে যদি আমরা লিফটগুলো ঠিকভাবে চালাই? আমাদের কি প্রবলেম হবে এরকম লোহা বার করা জিনিসটাকে বাদ দিয়ে এখানে ভালো করে একটা পার্কিং এর ব্যবস্থা করি? আমি জানি না এখানে একটা বুলডোজার দাঁড়িয়ে আছে, এটা ওই মার্কেটটাকে ভাঙবে কিনা। কারণ আপনারা সবাই জানেন, আপনারা নৈহাটিবাসী, এখানে একটা মথুরা বিল আছে, ওখানে আমি দেখি কন্টিনিউয়াসলি বুলডোজার চলছে। আর এইভাবে যদি বুলডোজার চলতে থাকে তাহলে এমন একটা দিন আসবে এই কেন্দ্রীয় সরকারের বানানো রাস্তার ফ্লাইওভার একদিন ভেঙে পড়বে। আমি শুনেছিলাম ইরিগেশন দপ্তর নাকি দায়িত্ব নিয়েছিল এই পুরো মথুরা বিলকে ঠিক করার, কিন্তু ইরিগেশন দপ্তরের যিনি মন্ত্রী ছিলেন তিনি মথুরা বিল ঠিক না করে উনি নিজেকে ঠিক করেছেন। নৈহাটির মানুষের জন্য কোনো চিন্তা করেননি, তাই না? হ্যালো স্যার, উনি নিজের কথাই চিন্তা করেন। আর বিধায়কের কথা বলাই বাহুল্য, উন্নয়ন তো উনি নিজের নিশ্চয়ই করেছেন। শুনেছিলাম, আমি ছোট করছি না, অ্যাম্বুলেন্স যারা চালায় তাদের উপরে আমাদের জীবন নির্ভর করে, কিন্তু আজ অব্দি আমি কোনো অ্যাম্বুলেন্স চালককে 10-15 বছরের মধ্যে 11খানা গাড়ির মালিক হতে দেখিনি, কোটিপতি হতে দেখিনি। তাই হয়তো ওনার মাথায় কোনো মহান নেত্রীর হাত আছে, তাই জন্য উনি দেদার পয়সা কামিয়েছেন। ওনার কন্যা যথেষ্ট শিক্ষিতা, উনি আবার আইপিসির বিভিন্ন সেকশন বলে, কিন্তু উনি জানেন না এখন বিএনএস এসে গেছে। তো একটা জিনিস আমার ঘুরিয়ে ফিরিয়ে যতই বলছি ওনাদের কথা, আমার কিন্তু খারাপ লাগছে এই পেছনের লোকগুলোর কথা যারা এই মার্কেটে বসে আছে। আমি জানি না, আমি একজন ভদ্রমহিলাকে দেখলাম, তিনি ওই প্লাস্টিকের টুপি বিক্রি করেন। দেখলাম মাত্র কয়েকটা টুপি, মানে ওনার এও পুঁজি নেই যে দোকানটাকে ভরিয়ে তুলবে। তা এই যে হকারগুলো আছে, এনাদের বাড়িতেও কিছু ছেলেপুলে আছে। আমাদের সরকারের অনেক স্কিম আছে, কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের অনেক স্কিম আছে এই বেকারদের জন্য, যাতে ব্যাংক থেকে, যেটা মুদ্রা লোন বলে, এখানে হকার মার্কেটে আমরা যদি সেই হকার্সদের ছেলেপুলেদের মুদ্রা লোন দিয়েও হেল্প করতে পারি, যাতে কোনো কোল্যাটারাল সিকিউরিটি লাগে না, কোল্যাটারাল সিকিউরিটি লাগে না, তো তাতেও কিন্তু এখানে ডেভেলপমেন্ট হতে পারে। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।